হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তো আজও আমি এসেছি 20টা নতুন এমসিকিউ প্রশ্ন নিয়ে, যেগুলো প্রত্যেকটাই বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে, সেটা পিএসসি মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, কিংবা পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, প্রত্যেকটা পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট। তোমরা দেখো তোমরা কটা পারছো। এখানে আমি শুধু উত্তর বলে যাব না, আমি কি করব, বাকি যে অপশানগুলো আছে সেগুলো দিয়ে সম্ভাব্য যা প্রশ্ন উত্তর হতে পারে সেগুলো আমি বলতে বলতে যাব, যেগুলো তোমাদের আগামীর পরীক্ষাগুলোয় অনেক কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বুদ্ধের সময় মগধের রাজা কে ছিলেন? এটা কি হবে? এটা হবে বিম্বিসার, অপশান এ, তাই না? এই বিম্বিসার, বিম্বিসার কে ছিলেন? বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, তাই না? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, আমি সবটাই বলে দিই। মগধে যে সমস্ত বংশগুলো বসেছিল, প্রথমে কি? প্রথমে হচ্ছে হর্ষঙ্ক বংশ, যেটার প্রতিষ্ঠা কি হলো? বিম্বিসার। তারপরে কে আসছে? তারপরে আসছে শিশুনাগ বংশ। সেই শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে হচ্ছে? শিশুনাগ নিজে। তারপরে আসছে নন্দ বংশ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্ম নন্দ। ইনি হচ্ছে কি প্রথম যে অক্ষত্রিয়, তাই না? প্রথম রাজা বা কোনো বংশের প্রতিষ্ঠাতা যে হচ্ছে অক্ষত্রিয়, তাই না? তারপরে কে আসছে? তারপর আসছে মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য, তাই না? তো এই হচ্ছে মোটামুটি বংশগুলোর প্রতিষ্ঠাতা, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করে? আমরা জানি ডালহৌসি অযোধ্যাকে কুশাসনের অজুহাতে অধিগ্রহণ করেছিল, তাই না? সেটা কবে? অপশান ডি, 1856 সালে। আচ্ছা, আমি বলে রাখি ডালহৌসির টাইম পিরিয়ড কত ছিল। ডালহৌসি ভাইসরয় হয়েছিল 1848 সালে, উনি ভাইসরয় হয়, এবং 1856 সালে ওনার ভাইসরয় পদ শেষ হয়। ভাইসরয় পদ ওনার শেষ হয়, ঠিক আছে? ওনার টেনিওরটা কিন্তু এই বছরই শেষ হয়। তারপর দেখো এখানে আছে 1857 সাল। আমরা সবাই জানি এখানে কি হয়েছিল? মহাবিদ্রোহ। আর 1853 সাল, 1853 সালে কি হয়েছিল? রেল, তাই না? বম্বে থেকে থানে পর্যন্ত ভারতবর্ষের প্রথম রেল চলে। সবটাই দেখ ডালহৌসির টাইমে, তাই না? তাই জন্যই এগুলো ইম্পর্টেন্ট হয়ে চলে। সবকটাই দেখো ডালহৌসির টেনিওরে, তাই না? তাই জন্য এগুলো সবকটাই ইম্পর্টেন্ট। ভারতীয় রেলের জনককে এইভাবে ঘুরিয়ে প্রশ্ন দেয়, সেটাও ডালহৌসি হয়, ঠিক আছে? তারপর পাঞ্জাব অধিগ্রহণ করেছিল কে? ডালহৌসি। তাই জন্য আধুনিক পাঞ্জাবের জনকও কিন্তু ডালহৌসিকে বলা হয়। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সুলতানি যুগে, এটা একটা হবে না, এটা হবে ইকতা। ইকতা বলতে কি বোঝাতো? এটা কি হবে? ইকতা মানে আর কিছুই নয়, হচ্ছে ট্যাক্স, তাই না? ভূমি রাজস্ব, ল্যান্ড রেভিনিউ যেটাকে আমরা বলি, ঠিক আছে? এটা শুরু করেছিল কে? এটা শুরু করেছিল ইলতুৎমিশ। ইলতুৎমিশ এই ট্যাক্স ব্যবস্থা শুরু করেছিল। ইলতুৎমিশ শুধু ট্যাক্স ব্যবস্থা নয়, ইলতুৎমিশ 40 চক্র শুরু করেছিল। এছাড়াও ইলতুৎমিশ একটা নতুন কারেন্সি শুরু করেছিল, তার নাম কি? তার নাম হচ্ছে টঙ্কা, ঠিক আছে? আর তাছাড়াও ইলতুৎমিশ আমাদের যেই কুতুব মিনারটা আছে, সেই কুতুব মিনারের কাজ শেষ করেছিল কে? ইলতুৎমিশ নিজে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলছে? বলছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? খুব বিখ্যাত বই। এটা কে লিখেছিলেন? এটা লিখেছিলেন ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান দাদাভাই নৌরোজি, ঠিক আছে? দাদাভাই নৌরোজি নিয়ে চলো একটু জেনে নেওয়া যাক। দাদাভাই নৌরোজিকে কি বলা হয়? প্রথমেই বললাম গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। আর এনার একটা থিওরি ইনি দিয়েছিল, সেটা কি? সেটা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ, তাই না? এই থিওরির জনক হচ্ছে কে?
আমাদের দাদাভাই নৌরোজি এর মাধ্যমে কি বলেছিলেন, যে ভারতবর্ষের যত সম্পদ আছে সেই সম্পদ কি হচ্ছে ব্রিটেনে চলে যাচ্ছে, তাই না? ওই থিওরিটাই ইনি দিয়েছিলেন, ড্রেন অফ ওয়েলথ। ইনি একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল, সেটা কি, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এটা কোথায় প্রতিষ্ঠা করেছিল? এটা করেছিল লন্ডনে। এটা লন্ডনে প্রতিষ্ঠা করেছিল 1866 সালে। এটা একটু মনে রাখবে। আর কি, আর ইংল্যান্ডের যে পার্লামেন্ট আছে, সেই ইংল্যান্ডের পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্যকে, ফার্স্ট ইন্ডিয়ান মেম্বার, সেটা হচ্ছে আমাদের দাদাভাই নৌরোজি। এছাড়াও এনার একটা পত্রিকা ছিল, তার নাম কি, তার নাম ছিল রাষ্ট্র গোফতার। ঠিক আছে। আর দাদাভাই নৌরোজি আমরা সবাই জানি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল দুবার, তাই না? একবার হচ্ছে 1886 সালে, মানে সেকেন্ড বার যখন কংগ্রেসের মানে সভা হয় তখন। আর একটা হচ্ছে কত, 1906 সাল, তাই না? ঠিক যে বছর নরমপন্থী চরমপন্থী ভেঙে যায় তার আগের বছর, তাই না? তো এগুলো একটু দাদাভাই নৌরোজি নিয়ে জেনে জেনে রাখবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখানে দেখো আর.সি. দত্ত আছে। আর.সি. দত্তর ইকোনমির একটা খুব গুরুত্বপূর্ণ বই আছে, সেটা কি, সেটা হচ্ছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। এখানে আছে দেখো গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে ইনি কে ছিল? ইনি ছিল গান্ধীজির, M.K. গান্ধীর রাজনৈতিক পিতা বা রাজনৈতিক গুরু। ঠিক আছে। আর এই গোপাল কৃষ্ণ গোখলেই বলেছিল যে আজকে বাংলা যা ভাবে, তার মানে পরশু তার পরের দিন সারা ভারতবর্ষ তাই ভাবে, তাই না? হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এই কথাটা কে বলেছিল? এটা বলেছিল গোপাল কৃষ্ণ গোখলে। এখানে দেখো অপশানে আছে C.R. দাস। C.R. দাস কে ছিলেন? C.R. দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, তার হচ্ছে রাজনৈতিক গুরু ছিল C.R. দাস। আমরা সবাই জানি ইনি হচ্ছে আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ছিলেন। শুধু তাই নয়, যে স্বরাজ্য দল প্রতিষ্ঠা হয়েছিল সেই স্বরাজ্য দলের ফাউন্ডার কে ছিল? আমাদের C.R. দাস, তাই না? নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সংসদের জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? এটা কি হবে? এটা হবে 12টা থেকে 1টা। ঠিক আছে। আর বলে দিই, ফার্স্ট আওয়ার, সংসদের যে প্রথম ঘন্টা, সেটা কি থাকে? সেটা হচ্ছে কোশ্চেন আওয়ার। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতীয় সংবিধান অনুসারে কি প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? আমরা সবাই জানি আমরা এক নাগরিকত্ব পাই, তাই না? আমাদের দেশ আমাদেরকে এক নাগরিকত্ব দেয়। আমেরিকার মতো কিছু দেশ আছে যারা ডুয়েল সিটিজেনশিপ দেয়, তাই না? ডুয়েল সিটিজেনশিপ মানে এরকম নয় যে দুটো দেশের নাগরিকত্ব দেবে। ঠিক আছে। ডুয়েল সিটিজেনশিপ মানে কি, আমেরিকার যে স্টেট আছে সেই স্টেটেরও তোমার নাগরিকত্ব নিতে হবে এবং পুরো আমেরিকারও নাগরিকত্ব নিতে হবে। মানে সোজা কথা যদি আমি এক্সাম্পল দিই আমাদের ইন্ডিয়ার দিক দিয়ে, তাহলে কেমন হবে? ধরো তুমি ভারতবাসী, তাই জন্য তোমার কাছে একটা আই কার্ড আছে, ঠিক আছে? ইন্ডিয়া, তার জন্য একটা তোমার কাছে আই কার্ড আছে, যেটা আমাদের সবার কাছে আছে, তাই না? আমরা যে ওয়েস্ট বেঙ্গলে থাকি তার জন্য একটা আলাদা আই কার্ড ওখানে লাগবে। বুঝতে পারলে? এইটা হচ্ছে ডুয়েল। আর দুটো নাগরিকত্ব নেওয়া যায় যেগুলো, সেগুলোকে বলে ডবল। সেই সমস্ত দেশগুলোকে ডাবল বলে, যে এই দেশ এবং ওই দেশ, এই দুটো দেশের নাগরিকত্ব নেওয়া যায়। বোঝা গেল? তো এবার বলে রাখি, আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কত সালে খুব পরীক্ষা আসে? ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট, এটা কত সালে? এটা হচ্ছে 1955 সালে। ঠিক আছে। ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট হচ্ছে 1955 সালে। আর আমরা ভারতের নাগরিক হতে পারি কি কি উপায়ে? এক, আমরা যারা জন্মেছি, তাই না? আমরা তাহলে জন্মসূত্রে, আমরা প্রত্যেকে জন্মসূত্রে ভারতের নাগরিক, তাই না? আমরা ভারতেই জন্মেছি। আর কি হতে পারে? রক্তের সম্পর্কে। রক্তের সম্পর্ক জিনিসটা কেমন? ধরো আমাদের পিতা মাতা কেউ একজন ইন্ডিয়ান কিন্তু বাইরে থাকে এবং সেখানেই আমরা হলাম, বা কোনো একটা মানে সদ্যজাত হলো বা শিশু হলো, তার বাবা এবং মা দুজনের মধ্যে কেউ একজন তো ভারতীয়, সুতরাং এই রক্তের সম্পর্কের জন্য কিন্তু ও ভারতীয় সিটিজেনশিপ পাবে। আর একটা কি, আর একটা হচ্ছে পঞ্জীকরণ বা রেজিস্ট্রেশনের মাধ্যমে। পঞ্জীকরণ,
পঞ্জীকরণ মানে কি, ধরো অন্য দেশের কোনো নাগরিক সে ভারতে অ্যাপ্লাই করেছে, তাই না, এবং 6 বছর ওয়েট করে তাকে নাগরিকত্ব দেওয়া হতে পারে। আর কি আছে, আর আছে ভূখণ্ড অধিগ্রহণ। ভূখণ্ড অধিগ্রহণ জিনিসটা কি, ধরে নাও আমরা পাকিস্তানকে পুরো অ্যাটাক করে পুরো পাকিস্তানকেই ভারতের সঙ্গে মিলিয়ে নিয়েছি, তাহলে ওই মানুষগুলোকে তো ভারতের সিটিজেনশিপ দিতে হবে, মানুষগুলো কোথায় যাবে, তাই না? এই ধরো এখন বাংলাদেশ আছে, ঠিক আছে, বাংলাদেশ পুরো ইন্ডিয়ার মধ্যে ধরো ঢুকিয়ে নেওয়া হলো, তাহলে কি হবে, ওই যে মানুষগুলো কোথায় যাবে, মানুষগুলো তো ইন্ডিয়া সিটিজেনশিপ দিতে হবে। তো এইভাবে কিন্তু হয়। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কোন প্রধানমন্ত্রীর আমলে এবং কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকদের ভোটাধিকার বয়স কমানো হয়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কি হবে, এটা হবে আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন রাজীব গান্ধী, তিনি 1989 সালে এই ঘটনাটি ঘটান, তাই না? রাজীব গান্ধী হচ্ছে ভারতবর্ষের সব থেকে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী, ঠিক আছে, উনি মাত্র 40 বছর বয়সে উনি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন, ঠিক আছে। এবার বলে রাখি উনি কি করেছিলেন, উনি 61তম সংবিধান সংশোধন করিয়েছিলেন, 61তম সংবিধান সংশোধন। এবং সেখানে কি বলেছিলেন, সেখানে বলেছিলেন আর্টিকেল যে 326 আছে এটার একটু পরিবর্তন করতে হবে। সেখানে 21 বছর বয়সে তখন ভোট দেওয়া যেত, সেই বয়স সীমাটা কমিয়ে কি করা হলো, কমিয়ে 18 বছর বয়সে নিয়ে আসা হলো, ঠিক আছে। এটা হচ্ছে কততম সংবিধান সংশোধন, 61তম, এটা মাথায় রাখবে। এবং আর্টিকেল 326টাকে একটু চেঞ্জ করা হলো। কিভাবে মনে রাখবে, রাজীব গান্ধী নিজেও খুব অল্প বয়সে প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন এবং উনি মনে করেছিলেন যে অল্প বয়সে ভোট দেওয়ার প্রয়োজন আছে, 18 বছর বয়স উনি করে দিয়েছিলেন, এইভাবে একটু মনে রেখে দেবে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে, প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও তার পাণ্ডুলিপিকরণ কোন শিল্পীর দায়িত্বে হয়েছিল? এটা কি হবে, এটা হবে নন্দলাল বোস, তাই না? আমাদের বাঙালি লোক। ইনি কি ছিলেন, ইনি কি করেছিলেন, এই পুরো সংবিধানের নকশা এবং পাণ্ডুলিপি উনি করেছিলেন কাদের নিয়ে করেছিলেন, শান্তিনিকেতনের ছাত্রদের নিয়ে, শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের নিয়ে। ঠিক আছে। আর বলে রাখি এই যে আমাদের পুরো সংবিধান সেটা একজন হাতে লিখেছিলেন, ঠিক আছে, পুরো মেইন যে সংবিধানটা ওটা কিন্তু একজন হাতে লিখেছিলেন, যার হাতের লেখা খুবই সুন্দর ছিল। তার নাম কি, তার নাম ছিল প্রেম বিহারী রায়জাদা। প্রেম বিহারী রায়জাদা, ইনি পুরো সংবিধানটা হাতে লিখেছিলেন, তাই না? এখানে যামিনী রায় আছে, তোমাদের মিসলেনিয়াসে একটা প্রশ্ন আসে যে ব্যঙ্গমা ব্যঙ্গমী এই যে চিত্র সেটা কার আঁকা, সেটা হচ্ছে যামিনী রায়, ঠিক আছে। যামিনী রায়ের ছবি দেখলেই কিন্তু বোঝা যায়, ওনার ছবিতে দেখবে এরকম যে ছবিগুলো আঁকে চোখগুলো এরকম খুব বড় বড় আঁকে, বুঝতে পারছো, চোখগুলো দেখবে খুব বড় বড় আঁকে। আর ব্যঙ্গমা ব্যঙ্গমী পাখি সেটাও কার আঁকা, সেটা হচ্ছে যামিনী রায়ের আঁকা। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে, হিমালয় হিমালয় কি, হিমালয় একটা ভঙ্গিল পর্বত নাকি স্তূপ পর্বত নাকি অবশিষ্ট পর্বত নাকি
টেবিল ল্যান্ড। আমরা সবাই জানি হিমালয় হচ্ছে কি একটা ভঙ্গিল পর্বত, শুধুমাত্র ভঙ্গিল পর্বত নয়, নবীন ভঙ্গিল পর্বত। আচ্ছা, স্তূপ পর্বত আছে এখানে। স্তূপ পর্বতের এক্সাম্পল কি? সাতপুরা, তাই না? যার সর্বোচ্চ শৃঙ্গ কি? ধূপগড়। আর হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ আমরা সবাই জানি মাউন্ট এভারেস্ট, ওটা আমি আর লিখছি না। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের কোস্টাল রেগুলেশন জোনস শনাক্ত করা হয়েছে নিম্নোক্ত গুণকের উপর ভিত্তি করে। মানে কোন গুণের উপরে ভিত্তি করে কোস্টাল রেগুলেশন জোন শনাক্ত করা হয়? এটা কি হবে? এটা হবে অপশান সি, জলের গভীরতার উপরে ভিত্তি করে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে? 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায় কোথায়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তার কারণ জানা না থাকলে এটা কারো কোনো আইডিয়াতেই আসবে না এটা উত্তর কি হতে পারে। এটা কি হবে? এটা হবে কলকাতা। ভাবতে পারছো? কলকাতার লিঙ্গানুপাত সব থেকে কম পুরো পশ্চিমবঙ্গের মধ্যে। বুঝতে পারলে? এখানে দেখো বাকি অপশানগুলো কি আছে। দেখো পুরুলিয়া, পুরুলিয়ার আমি মহিলা যারা আছে তাই মহিলা শিক্ষার সংখ্যা কিন্তু খুবই কম। সব থেকে কম হচ্ছে মহিলা শিক্ষিত কোথায়? পুরুলিয়া। আচ্ছা, যদি বলি মানুষ বা লোক সংখ্যা সব থেকে কম কোথায়? লোক সংখ্যা সব থেকে কম কোথায়? দক্ষিণ দিনাজপুর। আর যদি বলি এডুকেশন সব থেকে কম কোথায়? এডুকেশন সব থেকে কম কোন জেলায়? সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। এগুলো একটু মাথায় রাখবে, আমি কমগুলো এখানে বলে দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের বায়লাদিলা পর্বত বিখ্যাত নিম্নোক্ত উপাদানের জন্য। কি বলছে? যে বায়লাদিলা যে পর্বতটা আছে সেটা কিসের জন্য বিখ্যাত? আমরা কি জানি বায়লাদিলায় কি পাওয়া যায়? প্রচুর লৌহ আকরিক পাওয়া যায়, তাই না? লৌহ পাওয়া যায়। আচ্ছা, আমি লৌহ আকরিক দিয়ে সবটা বলে দিচ্ছি এখানে, ঠিক আছে? এর বাইরে কিচ্ছু জানতে হবে না। লৌহ আকরিক। আচ্ছা, লৌহ আমরা জানি 4 প্রকার লোহা পাওয়া যায়, তাই না? প্রথমে কি? 1 নম্বরে হচ্ছে কি? ম্যাগনেটাইট। 2 নম্বরে কি? হেমাটাইট। 3 নম্বরে কি? লিমোনাইট। 4 কি? সিডেরাইট। এইবার যদি বলা হয় লোহা সব থেকে কোন রাজ্যে বেশি পাওয়া যায়, সেটা কি হবে? সেটা হবে উড়িষ্যা। ঠিক আছে? উড়িষ্যার যে ময়ূরভঞ্জ আছে, ময়ূরভঞ্জ জেলা, সেই ময়ূরভঞ্জ জেলার গুরুমহিষানি, বাদাম পাহাড়, এই সমস্ত অঞ্চলে হচ্ছে প্রচুর লোহা পাওয়া যায়। এছাড়াও যে কেওনঝড় আছে, সেই কেওনঝড়ের বলদা, বলানি, এই সমস্ত অঞ্চলে প্রচুর লোহা পাওয়া যায়। এছাড়াও আরেকটা জেলা আছে, সেটা হচ্ছে সুন্দরগড়। আমি সবটা বলে দিচ্ছি এখানে। সুন্দরগড় জেলার বোনাই এলাকা, এই বোনাই এলাকায় প্রচুর লোহা পাওয়া যায়। এবার 2 নম্বর রাজ্য কোনটা? 2 নম্বর রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড, যেখানে মানে সেকেন্ড হাইয়েস্ট লৌহ আকরিক পাওয়া যায়। এই ঝাড়খণ্ডের একটা জেলা আছে, সেটা হচ্ছে সিংভূম। এই সিংভূম জেলার নোয়ামুন্ডি, গুয়া, এই প্রভৃতি অঞ্চলে আমাদের লোহা আকরিক পাওয়া যায়। এছাড়াও ডালটনগঞ্জ, এই সমস্ত অঞ্চলে লোহা পাওয়া যায়। এবং যদি আমি 3 নম্বর হিসাব করি, তাহলে 3 নম্বর রাজ্যকে ছত্তিশগড়। এই ছত্তিশগড় রাজ্যের বাইলাডিলা, ঠিক আছে? এই বানানগুলো একটু অন্যরকম হয়,
অ্যাকচুয়ালি উড়িয়া ভাষা তো, সেখান থেকে বাংলা টান যখনই করা হয় তখন একটু দেখো এখানে এইভাবে লেখা হচ্ছে বাইলা দিলা, আমি লিখলাম আবার বাইলা ডিল্লা, বুঝতে পারলে? তো একটু বাংলা যখন লেখা হয় তখন বানানটা আর কি এদিক ওদিক হয়, ঠিক আছে, বিভিন্ন বইতে বিভিন্নভাবে লেখা থাকে। তো যাই হোক, বাইলা ডিলা ছিল, তারপর ডালিয়া ঝাড়া, ডালিয়া ঝাড়া, এই সমস্ত অঞ্চলে কি হচ্ছে, প্রচন্ড পরিমাণে লোহা পাওয়া যায়। এবার বলে দিই, লোহা যদি আমি রিজার্ভ বা সঞ্চয় ধরি তাহলে কিন্তু ঝাড়খণ্ড ফার্স্ট, বুঝতে পারলে? সঞ্চয়ের দিক থেকে কোন মানে রাজ্য প্রথম, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। বোঝা গেল তো? লোহা নিয়ে এই কটা ইনফরমেশন জানলে আশা করি আর সমস্যা হবে না। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটি রোধ হ্রাস পায়? আমরা সাধারণত জানি কোনো ধাতুর উষ্ণতা বৃদ্ধি পেলে তার রোধ কি হয়, তার রোধ হচ্ছে বৃদ্ধি পায়। কিন্তু এখানে বলছে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়, এটা কি হবে? এটা হবে সিলিকন। শুধু সিলিকন নয়, জার্মেনিয়ামও এই একই ধর্ম দেখায়। কেন দেখায়? তার কারণ হচ্ছে এরা অর্ধ পরিবাহী। এই অর্ধ পরিবাহীগুলো কি হয়, অর্ধ পরিবাহী যত তুমি টেম্পারেচার বাড়াবে বা উষ্ণতা বাড়াবে, এদের মধ্যে কি হবে, এদের মধ্যে তড়িৎ প্রবাহ বেড়ে যায়। তড়িৎ প্রবাহ বেড়ে যাওয়ার অর্থ কি? তাদের রোধ বা রেজিস্ট্যান্স সেটা কমে যাবে, বুঝতে পারলে? কিন্তু সাধারণত লোহা বা যে কোনো ধাতু নিয়ে নাও, সাধারণত কিন্তু উল্টো রকম ধর্ম দেখায়, আর এরা হচ্ছে সম্পূর্ণ আলাদা ধর্ম দেখায়। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মোটর গাড়ির ভিউ ফাউন্ডারটি হলো একটি, মানে মোটর গাড়ির যে ভিউ ফাউন্ডারটি আছে ওটা কি? সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ না উত্তল লেন্স? এটা কি হবে? এটা হবে অপশান সি, উত্তল দর্পণ, ঠিক আছে। আচ্ছা, উত্তল দর্পণ আমরা কোথায় কোথায় ব্যবহার করি? একটা হচ্ছে যে আমাদের গাড়ি আছে, গাড়ির যে রেয়ার ভিউ মিররটা আছে সেখানে আমরা ব্যবহার করি। রাস্তার যে আলো আছে সেখানে আমরা ব্যবহার করি। প্রতিফলক টেলিস্কোপ, সেখানে আমরা ব্যবহার করি। আর দেখো এখানে আছে অবতল দর্পণ। অবতল দর্পণ আমরা কোথায় কোথায় ব্যবহার করি? একটা হচ্ছে র্যাডার, যত যন্ত্র আছে র্যাডার যন্ত্র সেখানে ব্যবহার করি। মোটর গাড়ির যে হেডলাইট সেখানে ব্যবহার করি। তারপর ডেন্টিস্টরা যখন আমাদের দাঁত দেখে যে মিররটা ইউজ করে সেটাও কিন্তু অবতল দর্পণ ওরা ইউজ করে। অনেক সেলুনেও কিন্তু অবতল দর্পণ ইউজ করা হয়, এখন যে মডার্ন সেলুনগুলো আছে, বুঝতে পারলে? আগের যে সেলুনগুলো সেগুলো তো সব সমতল দর্পণ, কিন্তু এখন যে মডার্ন সেলুনগুলো আছে সেখানে দেখবে অনেক সময় অবতল দর্পণ ইউজ করা হয়। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বলছে চ্যালকোজেন কি? মানে পিরিয়ডিক টেবিলের একটা পার্টিকুলার গ্রুপকে আমরা চ্যালকোজেন বলি। সেটা কত নম্বর গ্রুপ? সেটা অপশান ডি, 16 নম্বর গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, পিরিয়ডিক টেবিলের যে প্রথম গ্রুপ তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ক্ষার ধাতু, তাই না? তাকে আমরা বলি ক্ষার ধাতু। আর ইংরেজিতে যদি বলি সেটা কি হবে? অ্যালকালি। আর 2 নাম্বার যে গ্রুপটা আছে সেই 2 নাম্বার গ্রুপকে আমরা কি বলি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। যেটাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যালকাইন, অ্যালকালিন, অ্যালকালিন আর্থ মেটাল, তাই না? এবার আমি সবকটাই বলে দিই, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট আমি বলে দিই, গ্রুপ যে 11 আছে সেই গ্রুপ 11কে কি বলা হয়? মুদ্রা ধাতু, ঠিক আছে। গ্রুপ মানে আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে তার যে গ্রুপ বা শ্রেণী, 11 নম্বর যে শ্রেণী তাকে মুদ্রা ধাতু বলা হয়। সেই সমস্ত শ্রেণীতে যে কটা মেটাল আছে তাদেরকে আমরা মুদ্রা বলি, তাই না? মুদ্রা ধাতু বলি। লোহা আছে ওখানে, এই সরি লোহা বলছি, ওখানে আমাদের সোনা আছে, এই টাইপের মেটালগুলো ওখানে আছে। আচ্ছা, 13 নম্বর গ্রুপকে আমরা কি বলি? বোরন গ্রুপ বলি। 14 নাম্বার গ্রুপকে আমরা কি বলি? কার্বন গ্রুপ বলি। 15 নাম্বার গ্রুপকে আমরা বলি নাইট্রোজেন গ্রুপ। 16 নাম্বার গ্রুপকে আমরা কি বলি? চ্যালকোজেন গ্রুপ। এইগুলোই ইম্পর্টেন্ট হয়ে যায়, যেটা তোমাদের এই কোশ্চেনেও ছিল, চ্যালকোজেন গ্রুপ। 17 নাম্বার গ্রুপ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। আর এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলোও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। কিভাবে মনে রাখবে? প্রথমে আসছে ফ্লুরিন, তারপরে আছে ক্লোরিন,
তারপরে হচ্ছে আমাদের ব্রোমিন, তারপরে হচ্ছে আমাদের আয়োডিন। ঠিক আছে, এই চারটে পরপর থাকে, তোমরা একটু মনে রেখে দেবে। আর 18 নম্বর গ্রুপকে আমরা কি বলি? নোবেল গ্রুপ, তাই না? নোবেল গ্যাসগুলো ওখানে থাকে। তো এইগুলো একটু মুখস্থ করে নেবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে শ্বেতকণিকার আয়ুকাল কত? নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে শ্বেতকণিকার আয়ুষ্কাল কত? অ্যাকচুয়ালি আয়ুকাল জিজ্ঞাসা করেছে, আয়ুকাল কত? এটা কি হবে? অপশান অনুযায়ী 10 দিনেরও কম, অপশান এ। আচ্ছা, শ্বেতকণিকা, শ্বেতকণিকা কোথা থেকে উৎপন্ন হয়? বোন ম্যারো বা অস্থিমজ্জা, তাই না? ঠিক আছে, এবার আর বাকিগুলোও বলে দিই। লোহিত কণিকা, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? 4 মাস বা 120 দিন, তাই না? লোহিত রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়? এটাও বোন ম্যারো থেকে তৈরি হয়। এটাই পরীক্ষায় ভীষণ আসে। বোন ম্যারো থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। এবং লোহিত রক্তকণিকা কোথায় ধ্বংস হয়? প্লীহা, প্লীহাতে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। বোঝা গেল? আর তাই জন্য প্লীহাকে লোহিত রক্তকণিকার কবর বলা হয় বা গ্রেভিয়ার্ড বলা হয়। বোঝা গেল? আর আছে কি? আর আছে অনুচক্রিকা। অনুচক্রিকা যেটাকে প্লেটলেট বলে, তাই না? আমরা যে এই ডেঙ্গু হলে বলে না যে প্লেট কাউন্ট কমে যাচ্ছে, অ্যাকচুয়ালি অনুচক্রিকাকে বলা হয়, তাই না? এর আয়ু কত? এর আয়ু হচ্ছে 3 থেকে 4 দিন। ঠিক আছে, আর এর উৎপত্তি কোথায়? এর উৎপত্তি ওই একই জায়গা থেকে হয়, কিংবা লিভার থেকে হয়, কিন্তু এর মানে মৃত্যুটাও ঘটে হচ্ছে আমাদের প্লীহাতে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে প্রাণীর কোষ আবরণী তৈরি হয় কি দিয়ে? এটা কি হবে? এটা হবে অপশান বি, লাইপোপ্রোটিন দিয়ে। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, এই টার্মটা বারবার পরীক্ষা আসে। টোটিপোটেন্সি কি? টোটিপোটেন্সি হলো অপশান এ, পরিণত জীবের একটি কোষের যে কোনো কোষে পরিবর্তনের ক্ষমতা হওয়ার ক্ষমতাকেই বলা হয় টোটিপোটেন্সি, তাই না? নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে একটি জনপ্রিয় পক্ষী অভয়ারণ্য কোনটি এর মধ্যে? এটা হচ্ছে অপশান এ, কেওলাদেও ঘানা অভয়ারণ্য, যেটা কোথায় আছে? যেটা আছে রাজস্থানে। ঠিক আছে, রাজস্থানে কিছু ন্যাশনাল পার্ক আছে খুব বিখ্যাত, যেমন রণথম্বর, ডেজার্ট, দাররা, তাই না? এগুলো হচ্ছে রাজস্থানের ন্যাশনাল পার্ক। এখানে দেখো গির আছে। গির কোথায় আছে? গির হচ্ছে আমাদের গুজরাটে আছে, তাই না? গুজরাটে কি কি আছে? গুজরাটের ন্যাশনাল পার্ক যদি আমি বলতে থাকি তাহলে হচ্ছে গির, ব্ল্যাক বাক, ভান্সদা, মারিন, তাই না? এই চারটে হচ্ছে গুজরাটে। গির, ব্ল্যাক বাক, ভান্সদা, মারিন, এগুলো সব গুজরাটের ন্যাশনাল পার্ক। সুন্দরবন আমরা সবাই জানি। সুন্দরবন কোথায় আছে? আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে। 1973 সালে সুন্দরবনকে কি করা হয়েছিল? টাইগার রিজার্ভ করা হয়েছিল। আর 1984 সালে সুন্দরবনকে কি করা হয়েছিল? ন্যাশনাল পার্ক করা হয়েছিল, তাই না? বলছি যে গেলে আরও বলে দিই। 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়। 1989 সালে বায়োস্পিয়ার রিজার্ভ করা হয়, তাই না? নেক্সট এখানে দেখো অপশান ডিতে কি আছে? অপশান ডিতে আছে বান্দিপুর। এই বান্দিপুর কোথায় আছে? বান্দিপুর আছে আমাদের কর্ণাটকে, তাই না? এখানে আংসি, বান্দিপুর, বানারঘাট্টা, কুদ্রেমুখ, নাগারহোল, এই সমস্ত জিনিসগুলো কোথায় আছে? কর্ণাটকে আছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে বালুরঘাট কোন জেলার সদর দপ্তর? এটা কি হবে? অপশান বি, দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, দেখো এখানে বাকি অপশানগুলো দেখো। উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরের সদর দপ্তর কোথায় আছে? রায়গঞ্জ। মালদা, মালদার সদর দপ্তর কোথায় আছে? ইংলিশ বাজার। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের সদর দপ্তর কোথায় আছে? বহরমপুর। তো আরো বাকিগুলো বলে দিই যে আমাদের একদম মাথায়, পশ্চিমবঙ্গের যে একদম মাথায় 5টা যে আমাদের জেলা আছে। একটা হচ্ছে কোচবিহার, কোচবিহারের সদর দপ্তর কোথায়? কোচবিহার। তারপরে আছে আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারের সদর দপ্তর কোথায়? আলিপুরদুয়ার।
তারপরে হচ্ছে আমাদের জলপাইগুড়ি, তার সদর দপ্তর কোথায়? জলপাইগুড়ি। তারপরে আছে কালিম্পং, কালিম্পংয়ের সদর দপ্তর কোথায়? কালিম্পং। তারপর দার্জিলিং, দার্জিলিংয়ের সদর দপ্তর কোথায়? দার্জিলিং। আমি বললাম কেন? তার কারণ উপরের যে 5টা জেলা আছে আমাদের একদম উপরে, সেই 5টা জেলার সদর দপ্তর কিন্তু একদম সেম, সবাইয়ের কিন্তু যে জেলার নাম সেটাই কিন্তু তাদের সদর দপ্তর, তাই না? এছাড়াও কিছু ইম্পর্টেন্ট জেলার সদর দপ্তর আছে, তাই না? যেমন হচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, সাউথ 24 পিজিএস, এর সদর দপ্তর কোথায় আছে? আলিপুর, তাই না? উত্তর চব্বিশ পরগনা, এর সদর দপ্তর কোথায় আছে? বারাসাত, তাই না? এইগুলো আমাদের একটু জানতে হবে। সদর দপ্তর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার সদর দপ্তর কিন্তু আমাদের জেনে রাখতে হবে, তার কারণ পশ্চিমবঙ্গের পরীক্ষায় যে কোনো জেলার সদর দপ্তর আসবে এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়, এটা বহুবার আগেও এসছে, আগামীতে যে সমস্ত পরীক্ষা আসে সেগুলোতেও কিন্তু আসবে, সুতরাং এগুলো আমাদের একটু জানতে হবে। তো যাই হোক, আজকে ছিল এই 20টা প্রশ্ন। তোমরা অবশ্যই জানাবে যে তোমরা কটা পেরেছো, এবং অবশ্যই এটাও জানাবে যে তোমাদের এই পুরো সিরিজটা কেমন লাগছে আর আজকের প্রশ্ন উত্তর তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।